গাড়ি চলতে চলতে সাজিদ আর শীতলের মধ্যে এক অজানা শান্তি বিরাজমান ছিল। তাদের চোখে ছিল এক নতুন শুরু, আর সেই শুরু থেকেই চলেছে এই রাতের। আর সেই শুরু হতে চলেছে এই রাতেই। শীতল ও সাজিদ একটু বেশি চিন্তিত ছিল, তবে একে অপরের পাশে থাকার অদৃশ্য শক্তি তাদের ভরসা দিচ্ছিল। এদিকে বাসর ঘর প্রস্তুত ছিল। সাজিদ আর শীতল এর আগেই তাদের বিশেষ রাতের জন্য সবকিছু সাজিয়ে রেখেছিল। ঘরটি যেন এক অন্য জগৎ ছিল। নরম আলো, ফুলের সাজ আর বেডরুমের সুগন্ধ সব মিলিয়ে এক মোহনীয় পরিবেশ তৈরি করেছিল। ঘরের প্রতিটি কোণে ছিল এক গভীর শান্তি, যেন এখানে অতি বিশেষ কিছু হতে চলেছে। গাড়িটি ধীরে ধীরে বাড়ির মেইন গেটে এগিয়ে যাচ্ছিল, আর সেই পথের মাঝে প্রত্যেকেই যেন নিজের ভেতরে নতুন কিছু খুঁজে পাচ্ছিল। এই রাত, এই মুহূর্ত তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সবাই ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করলো। ক্লান্ত চোখে থেমে থেমে হাঁটছিল সবাই। এজন্য একটা বড় দিন শেষে শান্তির নিঃশ্বাস। প্রত্যেকে তাদের নিজেদের ঘরে চলে গেল, কিছুক্ষণ একাকী সময় কাটানোর জন্য, নিজেদের অনুভূতির ভেতরে ডুব দেওয়ার জন্য। তবে শীতল আর সাজিদ দুটো জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছিল। বাসর ঘরে ঢুকতেই সাজিদকে বাধা দেওয়া হলো। এখনো কিছু পাওনা ছিল, কিছু টাকা আদায় করতে হয়েছিল, আর সেই টাকা আদায় করে নেয় একমাত্র শালিকা শুভ্রতা। এক মুহূর্তের জন্য যেন সমস্ত জড়তা ভেঙে গেল। সাজিদ তার সবটুকু দিয়ে সে বাধা পেরিয়ে ঘরে প্রবেশ করলো। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে শীতল ধীরে ধীরে গহনা খুলতে শুরু করছিল। তবে সাজিদ পেছন থেকে এসে তাকে এক অজানা তাগিদে জড়িয়ে ধরল। শীতলের ঘাড়ে নরমভাবে মুখ গুজে দিতে দিতে এক অন্য অনুভূতির সম্মুখীন হলো। শীতলের বুকের মধ্যে যেন কোনো অদৃশ্য তোলপাড় হচ্ছিল। অদ্ভুত এক মৃদু অনুভূতির বন্যা তাকে আচ্ছন্ন করে ফেলছিল। সাজিদ তাকে যতটাই না শারীরিকভাবে ধরে রেখেছিল, তার চেয়েও বেশি ছিল তার অন্তরঙ্গ উপস্থিতি, তার নিঃশ্বাস, যা শীতলের গায়ে একটা অদৃশ্য আগুনের মতো ছড়িয়ে পড়ছিল। বাসর ঘরে পুরো পরিবেশে ছিল এক নিস্তব্ধ শান্তি, যা তাদের সম্পর্কের গভীরতার সাথে মিশে যাচ্ছিল। সাজিদদের বাড়ির বাসর ঘরে কিছুই হয়নি। নফল নামাজ পড়ে তার নিঃশব্দে ঘুমিয়ে পড়েছিল সেদিন। তবে আজকে সাজিদের চোখে ছিল এক অন্য দৃঢ়তা, যেন সে জানত আজকের রাত আর সাধারণ হবে না। তার চোখের ভাষা শীতলকে বলছিল যে সে আজ রাত তাকে ছাড় দেবে না, নতুন এক অনুভূতির সাগরে ডুব দেবেই, যেখানে রয়েছে শুধু ভালোবাসা আর প্রশান্তি। অন্যদিকে সুব্রতার আগামীকাল পরীক্ষা। শুক্রবার আর শনিবার কলেজ বন্ধ ছিল, কিন্তু কালকে পরীক্ষার জন্য আজকেও তাকে পড়তে বসতে হয়েছে। হিমালয় সবসময়ের মতোই ওকে নিয়ে বসেছে পড়ার টেবিলে। শান্ত ধীরস্থির ভাবে সে সুব্রতার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। একদিকে সুব্রতাকে পড়াচ্ছে, আবার নিজের পড়াও করছে। কিন্তু সুব্রতার মন আজ পড়ায়নি। সারাদিনের অনুষ্ঠান আর বাসরের আবেশে তার চিন্তায় জড়িয়ে আছে। শীতল আর সাজিদের আনন্দময় মুহূর্তগুলোর কথা মনে হতেই তার মনের গভীরে এক ধরনের বিরক্তি জমছে। এত ভালোবাসাময় রাতেও, নিজের স্বামী থাকতেও সে কিনা বসে আছে পড়ার টেবিলে। সুব্রতা মাঝে মাঝে হিমালয়ের দিকে তাকাচ্ছে, একরকম না বলা অভিমান আর বিরক্তি নিয়ে। হিমালয় অবশ্য তার পড়াতে এতটাই মনোযোগী যে সুব্রতার মনের ভাবগুলো বুঝতে পারছে না। আজকের রাতে তার মনে কেবল একটাই চিন্তা, পাশের ঘরে সাজিদ ভাইয়া আর শীতল আপু তাদের বাসর করছে, আর আমাকে দেখো স্বামীকে নিয়ে পড়ার টেবিলে বসে আছি। সুব্রতার মন কিছুতেই পড়ায় বসছে না আজকে। পাশের ঘরে শীতল আর সাজিদ বাসরের রঙিন মুহূর্তে ডুবে আছে। মাঝে মাঝে চোখ তুলে দেখে হিমালয় গভীর মনোযোগ দিয়ে তাকে পড়াচ্ছে, যেন এই মুহূর্তে তার জীবনে পড়াশোনার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। সুব্রতার ভেতরে একরকম অভিমান জমছে। এত রোমান্টিক রাত, আর সে কিনা পড়ার বইয়ে ডুবে আছে। মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ভাবে, কি আজব পরিস্থিতি। সবাই ভালোবাসার রাত কাটাচ্ছে, আর সে তার স্বামী তাকে কিনা ইউটিউব দেখে ভূগোলের মানচিত্রের সূত্র পড়িয়ে যাচ্ছে। এভাবেই সুব্রতা বিরক্তির সাথে হিমালয়ের দিকে তাকায়, যেন সে বলতে চায়, এখনো কি তুমি বুঝতে পারছো না আমার মনের কথা? হিমালয় একবার মৃদু হেসে সুব্রতার দিকে তাকালো। সুব্রতার অস্থিরতা তার চোখে পড়েছে, কিন্তু সে ভাব ধরে বলল, কিরে পড়া পড়ছিস না কেন? কাল তো পরীক্ষা। তোকে দেখে তো মনে হচ্ছে আজকে পড়ায় তোর মন নেই। সুব্রতা একটু বিরক্তির সাথে মুখ কুঁচকে বলল, হ্যাঁ, কাল ভূগোলের পরীক্ষা, আর ভূগোলের সব পড়াই পারি। এখন আমার ঘুম পাচ্ছে, তাই ঘুমোতে যাব। হিমালয় তার বইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা তাহলে ঘুমা, আমি আমার এই চ্যাপ্টারটা শেষ করেই ঘুমিয়ে যাব। সুব্রতা রাগে নাক সিটকে টেবিল ছেড়ে উঠে বিছানায় শুয়ে পড়লো, হালকা হেলান দিয়ে বালিশে, আর হাতে মোবাইল নিয়ে পড়লো স্ক্রল করতে। মাঝে মাঝে এক চোখ দিয়ে হিমালয়ের দিকে তাকাচ্ছে, যেন কোনো অলিক আশা করছে যে হিমালয় বুঝবে তার মনের কথা, পড়া বাদ দিয়ে তার কাছে আসবে। কিন্তু হিমালয় তার বইয়ে ডুবে আছে, আর এতটাই যেন সুব্রতার জন্য আরো বিরক্তিকর। সুব্রতা ফেসবুকের রিলসে ডুবে গেছে, যেন তার চারপাশের কিছুই আর অবশিষ্ট নেই। মাঝে মাঝে ফানি রিলস দেখে আপন মনে হাসছে। সেই হাসির শব্দ মাঝে মাঝেই পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ করে হিমালয় এক ছটকায় তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ফোনটা সুব্রতার হাত থেকে ছিটকে ফেলে দেয় বিছানার পাশে। সুব্রতা অবাক হয়ে তাকিয়ে দেখে হিমালয় দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। সুব্রতা এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায়, যেন বুঝতেই পারছে না কি ঘটলো।
মনের মধ্যে অজস্র প্রশ্ন উকি দিচ্ছে। হিমালয় কি ওর হাসির শব্দে বিরক্ত হয়েছে? ওর পড়ার মনোযোগে কি বাধা দিয়েছে সুব্রতার এই নির্ভাবনাময় হাসি? সুব্রতার মনে কেমন যেন অপরাধ বোধের জন্ম দেয়, আবার একটু ভয়ও পেয়ে যায়। তবে হিমালয়ের চোখের ভাষা যেন আর এক গল্প বলছে, এমন এক গল্প যা সুব্রতার হৃদয় মৃদু অথচ গভীর দোলা লাগায়। সুব্রতার সমস্ত ভাবনা যেন মুহূর্তের মধ্যে থেমে গেল। হিমালয় হঠাৎ করে ওকে নিজের দিকে টেনে এনে বালিশে মাথা ঠেকিয়ে দিল, আর সুব্রতা বুঝে ওঠার আগেই ওর উপর ঝুঁকে পড়ল। সুব্রতার বুকের ধুকপুকানি যেন বেড়ে চলেছে। হিমালয়ের চোখে এমন এক চাহনি যা গভীর আর অসীম। কোনো রকম কথা বলার সুযোগ না দিয়েই হিমালয়ের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, প্রবলভাবে আঁকড়ে ধরে কিস করতে থাকে। হিমালয়ের প্রতিটি স্পর্শ যেন মমতার তীব্র আকর্ষণের ছোঁয়া ছিল। সুব্রতা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছে সেই গভীরতার মধ্যে। তার সমস্ত প্রতিবাদ নিঃশব্দে থেমে গেল। শুধু অনুভব করলো হিমালয়ের আলতো অথচ দৃঢ় স্পর্শ, যা ওকে এক নতুন আবেশে আচ্ছন্ন করে রাখলো। কিছুক্ষণ বাদেই হিমালয়ের ঠোঁট ছেড়ে দিয়ে সুব্রতার নাইট ড্রেসের শার্টের বোতাম খুলতে লাগলো। সুব্রতার চোখে মৃদু কৌতুকের ঝিলিক। সে মুখ তুলে হিমালয়ের চোখের দিকে চেয়ে ধীর কণ্ঠে বলল, হিম ভাইয়া, তুমি কি মানুষের মনের কথা শুনতে পাও? এ কথা শুনে হিমালয়ের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। সে সুব্রতার চোয়াল আলতোভাবে চেপে ধরে বলল, ডোন্ট কল মি ভাইয়া, at least not this time. Only call me Himalaya. No, stupid girl. সুব্রতা এত কাছে থেকে হিমালয়ের চোখের গভীরতা আর রাগ মেশানো স্নেহভরা দৃষ্টিতে এক মুহূর্তের জন্য হারিয়ে গেল। সে কিছু বলতে পারছিল না, মুগ্ধ হয়ে তাকিয়েই রইল। হিমালয় তখনও অপেক্ষায়। পুনরায় মৃদু ধমকের সুরে বলল, কি হলো, ডাকে হিমালয়? তবু সুব্রতা দ্বিধায় পড়ে গেল, কিছু বলতে পারছে না মুখে। হিমালয় তখন কিঞ্চিত রাগ আর অভিমান দেখিয়ে বলল, ওকে ফাইন, ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি উঠে। হিমালয় উঠে দাঁড়াতে গেলে সুব্রতা দ্রুত টি শার্টের কলার খামচে ধরে টেনে আবার তার সামনে নিয়ে আসে। হিমালয় একটু চমকে উঠল। সুব্রতার সাহসী স্পর্শ তাকে কাছে টেনে আনলো আরো। সুব্রতার অনুরোধের এই নীরব ভাষা যেন ওর মনের গভীরতার প্রতিফলন। সুব্রতা হঠাৎ টেনে ধরাতে ওর উপর কিছুটা ঝুঁকে পড়লো হিমালয়। দুজনের মধ্যে দূরত্বগুলো যেন মুহূর্তেই লুপ্ত হয়ে গেল। Don't you dare go to anywhere right now, Himalaya Chaudhuri. I want you badly this time. সুব্রতার এই মৃদু দৃঢ় কণ্ঠস্বরে ফুটে উঠল গভীর উন্মাদনা আর আকাঙ্ক্ষা। সুব্রতার কথাটা শুনে হিমালয়ের চোখে একরকম গভীরতা ফুটে উঠল। That's my girl. I like it. বলেই হিমালয় পুনরায় সুব্রতার ঠোঁটের মাঝে মত্ত হয়ে উঠল। ধীরে ধীরে তার উষ্ণ স্পর্শে মিশে গেল ভালোবাসার গভীরতা। সুব্রতার হৃদস্পন্দন যেন তীব্র হয়ে উঠল। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। হিমালয়ের প্রতিটি ছোঁয়ায় সে হারিয়ে যাচ্ছিল এক অন্যরকম স্বপ্নময় ভুবনে। সেই মুহূর্তে তারা একে অপরের অস্তিত্বে লীন হয়ে রইল। কোনো শব্দের প্রয়োজন ছিল না, শুধু ছিল নীরব সান্নিধ্যের এক নীরব প্রতিজ্ঞা। ঠোঁট ছেড়ে গলায় ঘাড়ে চুমোর কামড়ে ভরিয়ে দিতে লাগলো। নিজেকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবুও হিমালয় শান্তভাবে সুব্রতার গলা ছেড়ে মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখে যেন অগাধ ভালোবাসার নীরব প্রতিচ্ছবি। সুব্রতা নিজেই ধীরে ধীরে হিমালয়ের শার্ট খুলে দেয়। সেই মুহূর্তে যেন তাদের চারপাশের পৃথিবী থেমে যায়। হিমালয় চাদর টেনে তাদের দুজনকে আবৃত করে নেয়। সুব্রতার হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল শক্ত করে চেপে ধরে হিমালয়, যেন তাদের হৃদস্পন্দন এক হয়ে যায়। হিমালয় তার পরশে সুব্রতার প্রতিটি অনুভূতিকে নতুন করে স্পর্শ করে। দুজনের মধ্যে অদৃশ্য এক বাঁধন রচিত হয়, যা কেবল তাদের ভালোবাসার স্রোতে প্রবাহিত। সুব্রতার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে, আর সেই মুহূর্তের স্মৃতিচিহ্ন হিসেবে হিমালয়ের পিঠে তার আঙুলের নখের আঁচড় পড়ে, যেন সেই ভালোবাসার গভীরতার চিহ্ন রেখে দিতে চায় অনন্তকাল ধরে। ভোরের আলো তখনও মৃদু, এক প্রশান্তির ঘুমে আচ্ছন্ন সুব্রতা। ঘুমের ঘরে হিমালয় পাশে সুব্রতার নিঃশ্বাসের ছন্দ শুনছে, কিন্তু হঠাৎই মোবাইলের অ্যালার্মের তীক্ষ্ণ শব্দে তার চোখ খুলে যায়। সময়টা দেখে ভীষণ অবাক হয় হিমালয়। সকাল 8টা, মাত্র 1 ঘন্টা পরেই সুব্রতার পরীক্ষা, আর নিজেকে গুছিয়ে অফিসে যাওয়াটাও জরুরি। সুব্রতাকে তাড়াতাড়ি করে ডাকতে শুরু করে। সুব্রতা, ওঠ, 8টা বাজে, তাড়াতাড়ি গোসল করে রেডি হতে হবে, একটু পরে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। সুব্রতা তখনও যেন ঘুমের রাজ্যে আড়মোড়া ভেঙে বলল, উফ হিম ভাইয়া, একটু ঘুমাতে দাও না, যাবো না পরীক্ষা দিতে, আমি একটু আরামে ঘুমাবো। হিমালয় বেশ কিছুক্ষণ তাকে টানাটানি করেও বুঝলো আর সুব্রতা উঠবে না। নিরুপায় হয়ে সে বিছানা থেকে নেমে সুব্রতাকে টেনে পাজা কোলে তুলে নিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়ল। কোল থেকে নামিয়ে ঝর্ণার পানি খুলে দেওয়ার সাথে সাথেই সুব্রতা ধরফুরিয়ে উঠে তাকালো। এক মুহূর্তের জন্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে ভিজে চুল আর হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা হিমালয়ের দিকে, যেন সবটাই বুঝে গিয়েছে। এই উদাসীন সকালও তাড়াহুড়োকে ঠেকাতে পারবে না। সুব্রতার মুখ থেকে ক্ষীণ প্রতিবাদের স্বর শুনে হিমালয়ের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে ওঠে। কি করেছো হিম ভাইয়া? এভাবে কেউ ঘুমের মধ্যে পানি ছেড়ে দেয় নাকি? কি সুন্দর আরামে ঘুমোচ্ছিলাম আমি। আর পরীক্ষা, ওটা কে দেবে? আমি যে দিয়ে আসবো। 10 মিনিটের মধ্যে গোসল শেষ করে বের হ, আমাকে করতে হবে গোসল।
অফিসে দেরি হয়ে যাচ্ছে আমার। হিমালয় যখন বাথরুম থেকে বের হতে উদ্যত তখনই সুব্রত আরো হাত টেনে ধরে মৃদু হাসি নিয়ে বলল, বলছিলাম তোমারও তো অফিসের তাড়া আছে, তাই দুইজনে আলাদা আলাদা গোসল করলে সময় আর পানি দুটোই অপচয় করার চেয়ে বরং চলো না একসাথেই করি। সুব্রতার কথা শেষ হওয়ার আগেই হিমালয়ের মুখে এক চঞ্চল হাসি ফুটিয়ে বলল, বাহ সুব্রতা, তুই তো দেখি বেশি বুদ্ধিমতী আর রোম্যান্টিক। এটা বলে সে ধীর পায়ে এগিয়ে এসে সুব্রতার পিঠ বাথরুমের দেয়ালের সাথে চেপে ধরে, তার মাথার দুপাশে হাত রেখে তাকিয়ে রয় তার ওই গভীর চোখে। একটু মৃদু কণ্ঠে বলল, কিন্তু আমি একসাথে গোসল করলে অন্য কিছু করব। সুব্রতার বিস্ময়ে চোখ বড় হয়ে যায়। ও ফিম ভাইয়া, সকাল সকাল বাথরুমে এসব কি শুরু করলে তুমি? হিমালয় একটু হাসি চেপে সুব্রতার দিকে তাকায়, মুখে যেন সেই চেনা দুষ্টু হাবভাব। তুই নিজে তো বলেছিলে একসাথে গোসল করতে, এখন আমার কি হলো? শোন, গোসলের বেলা আমি কোনো কম্প্রোমাইজ করি না। আমি শান্তিতে শাওয়ার নিতে পছন্দ করি। তোর সঙ্গে গোসল করতে গেলে আমাকে তো আমার সকাল সকাল রোমান্টিক হয়ে যেতে হবে। তারপর সুব্রতার মুখে লাজুক অথচ একরকম অভিমানী অভিব্যক্তি রেখে হিমালয় বাথরুম থেকে বেরিয়ে যায়, যেন কথার এই হালকা খুনসুটির মধ্যেও কোনো গভীর অনুভূতির ছোঁয়া লুকিয়ে রয়েছে। প্রতিদিনের মতো আজও হিমালয় সুব্রতাকে কলেজে নামিয়ে দিয়ে নিজে অফিসে পৌঁছায়। অফিসে ঢুকে বিশেষ মিটিংয়ের খবর পায়। মিটিং চলাকালীন সবার মাঝে অদ্ভুত এক উত্তেজনা। অবশেষে ম্যানেজার জানায় যে 2 দিন পরে কয়েকজন জুনিয়র ডেভেলপারকে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। তার মধ্যে হিমালয়ের নামও আছে। আর প্রশিক্ষণ হবে বিদেশে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে। এই প্রোগ্রামের আয়োজন বৃহৎ এবং প্রভাবশালী প্রযুক্তি কোম্পানি গুগল। এই সফর 1 মাসের জন্য। হিমালয় একটু অবাক হয়। সে আগেই পাসপোর্ট জমা দিয়েছিল, জানতো একদিন ফ্লাইট আসবে, তবে এত দ্রুত ফ্লাইট হবে সেটা সে ভাবতে পারেনি। তার মাথায় কেবল সুব্রতার কথা ঘুরছে, কিভাবে তাকে এই কথা জানাবে আর 1 মাসের এই দূরত্ব কিভাবে সামলাবে। হিমালয় কিছুটা বিভ্রান্তি অনুভব করে। একদিকে সুব্রতার সব পরীক্ষা, 2 মাস পর নিজের পরীক্ষা, আবার অন্যদিকে নিজের এই হঠাৎ ট্রেনিং এর জন্য প্রস্তুতি। মাথাটা কেমন যেন ভার হয়ে আসে, তবে নিজেকে সামলে নিয়ে মনস্থির করে যে বাড়িতে ফিরে সবাইকে এই সফরের ব্যাপারে জানাতে হবে, নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে হবে, কারণ 2 দিন পরেই ফ্লাইট। চিন্তার ভার কিছুটা হলেও ম্লান হয় এই ভেবে যে প্রশিক্ষণ তার ক্যারিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে অফিসে শুধু মিটিং থাকায় অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। হিমালয় গাড়ি নিয়ে সুব্রতার কলেজের সামনে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সুব্রতা পরীক্ষা শেষ করে হাসি মুখে মিনার সাথে বের হয়। হিমালয়কে দেখে সে এগিয়ে আসে। হিমালয় মিনাকে গাড়িতে ওঠার প্রস্তাব দেয়, তবে মিনা জানায় তার লাইব্রেরিতে কিছু কাজ আছে, তাই সুব্রতা একাই গাড়িতে উঠে পড়ে। হিমালয়ের মুখের এক ধরনের উদাসীন ভাব দেখে সুব্রতা প্রশ্ন করে, কি হয়েছে হিম ভাইয়া, তোমার কি মন খারাপ? হিমালয় সামান্য হেসে উত্তর দেয়, কই না, এমনি একটু কাজের চাপ ছিল। গাড়ি চলতে থাকে। হঠাৎ মাঝপথে হিমালয় গাড়ি থামায়। সুব্রতাকে বসিয়ে রেখে তার প্রিয় আইসক্রিম কিনে নিয়ে ফিরে আসে, যেন মুহূর্তটা আরো আনন্দময় হয়ে ওঠে। সুব্রতা আনন্দিত হয়ে মনের সুখে আইসক্রিম খেতে থাকে, আর হিমালয় তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মনে তখনও একটাই চিন্তায় ঘুরপাক খাচ্ছে, আগামী 1 মাসের জন্য তাকে দূরে থাকতে হবে। তাই আজকের এই ছোট্ট মুহূর্তটি যেন অনেক বেশি বিশেষ হয়ে উঠেছে তার জন্য। এই ভেবে সে সুব্রতার জন্য শেষবারের মতো তার প্রিয় আইসক্রিম নিয়ে এসেছে, যেন এই স্মৃতিটা তার মনে গেঁথে থাকে। বাড়িতে ফিরে দুজনেই খাবার দাবার সেরে নেয়। সুব্রতা শীতল আর সাজিদের সাথে আড্ডায় মেতে উঠেছে। হিমালয় আপাতত তার বাবার ঘরে যাচ্ছে, বিশেষ দরকারে। হিমালয় নীরবে তার বাবার ঘরে ঢুকে সামনের চেয়ারে বসলো। চেহারা যেন কিছুটা চিন্তার ছাপ, কিন্তু স্থির দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে ধীরে বলল, বাবা, আপনার যদি একটু সময় থাকে কিছু কথা বলতে চাই। সালমান চৌধুরী তাকে গভীর মনোযোগে দেখলেন। কি বলবে বলো? হিমালয় একটু থেমে সাহস করে বলল, আজ অফিসে জানানো হলো পরশু আমার ফ্লাইট, 1 মাসের জন্য যুক্তরাষ্ট্রে যেতে হবে। সালমান চৌধুরী একটু অবাক হয়ে বললেন, হঠাৎ কি ব্যাপারে? গুগল কোম্পানি থেকে একটা প্রোগ্রাম হচ্ছে, যেখানে আমাদের মতো কিছু জুনিয়র ডেভেলপারকে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। আমার নামও আছে। সালমান চৌধুরী কিছুটা তিরস্কার চোখে বললেন, বাহ, দারুণ সুযোগ তো, যাও, কে বাধা দিয়েছে? হিমালয় একটু ইতস্তত করে বলল, আমার কিছু টাকা লাগবে। কত টাকার দরকার? হিমালয় নিচু গলায় বলল, এই 6 লাখ টাকার মতো। তো এত টাকা দিয়ে কি করবে? হিমালয় বলল, সব খরচ কোম্পানির, শুধুমাত্র বাচ্চা কিছু খরচ আর অনলাইন কিছু কোর্স কিনতে হবে, তাই। কিছুক্ষণ চুপ থাকার পর সালমান চৌধুরী গভীর স্বরে বললেন, তোমাকে অনেকবার বলেছিলাম আমাদের ব্যবসায় যোগ দাও, প্রতি মাসেই এমন 6 লাখের চেয়েও বেশি ইনকাম করতে পারবে। হিমালয় শান্তভাবে বলল, কিন্তু বাবা, আমার স্বপ্ন এটা নয়, আমার দরকার সম্মান। সালমান চৌধুরী একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ব্যবসার কি সম্মান নেই? আমি সেটা বলছি না বাবা, আমার মেধা আছে, দক্ষতা আছে, আমি চাই আমার যোগ্যতা কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করতে। সালমান চৌধুরী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মুখ ফিরিয়ে বললেন, ঠিক আছে, আমি আগেই জানি তুমি যে আমার কথা শুনবে না।
সালমান চৌধুরী একটুখানি বিষণ্ণ মুখে চেকটায় টাকার অঙ্ক বসিয়ে সেটা হিমালয়ের মায়ের হাতে তুলে দিলেন। তিনি হিমালয়ের দিকে তাকিয়ে বললেন, এটা তোমার ছেলেকে দাও। মা কিছুক্ষণ নীরব থেকে স্নেহমাখা দৃষ্টিতে চেকটা হিমালয়ের হাতে তুলে দিলেন। হিমালয় চেকটি গ্রহণ করে বাবার দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে ধন্যবাদ জানালো। তারপর সেখান থেকে নীরবে বেরিয়ে গেল, মনে মনে স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে। হিমালয় ঘর থেকে বের হয়ে সরাসরি ব্যাংকে যায়। সেখানে গিয়ে কিছু টাকা যুক্তরাষ্ট্রের মুদ্রায় পরিণত করে। এরপর কিছু প্রয়োজনীয় জামাকাপড় কেনার জন্য শপিং মলের দিকে রওনা হয়। অন্যদিকে সুব্রতা, শীতল আর সাজিদ একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তারা আনন্দের সঙ্গে হিমালয়কে জানাতে আসে, কিন্তু সারা বাড়ি খুঁজেও তার কোনো খোঁজ পায় না। সুব্রতা কিছুটা চিন্তিত হয়, তবে মনে করে হয়তো হিমালয় কোনো কাজে বাইরে গেছে। তিনজন স্থির করে যে হিমালয় আসলেই ঘুরতে যাবে। অনেকটা সময় অপেক্ষা করার পর সুব্রতা কিছুটা উদ্গ্রীব হয়ে হিমালয়ের মাকে জিজ্ঞাসা করলো, মামি, হিম ভাইয়া কোথায়? কিছুক্ষণ আগেই তো বাসায় ছিল। পাশে দাঁড়ানো সাজিদা শীতল অবাক দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করছে উত্তরের জন্য। হিমালয়ের মা মৃদু হাসি দিয়ে বললেন, কেন, তোকে বলে যায়নি? হিমালয় তো পরশুদিন ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাবে, তাই কেনাকাটা করতে বের হয়েছে। সুব্রতার মুখে বিস্ময়ের ছাপ পড়ে। মামি কি বলছে কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে সাজিদ আর শীতলও বিস্মিত। সাজিদ তড়িঘড়ি প্রশ্ন করলো, মা, হিমালয়ের কিসের ফ্লাইট পরশু? আমরা তো কিছুই জানি না। হিমালয়ের মা শান্ত স্বরে বোঝালেন, হিমালয়ের অফিস থেকে প্রশিক্ষণের জন্য 1 মাসের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। এ কথা শুনে সুব্রতার হৃদয়ে যেন থেমে যায়। হিমালয়ের এই হঠাৎ প্রস্থানের খবর তাকে বাকরুদ্ধ করে দেয়। চোখে এক অজানা বিষণ্ণতা নিয়ে সে ধীরে ধীরে কাউকে কিছু না বলে নিজের ঘরে চলে যায়। সাজিদ তৎক্ষণাৎ ফোন তুলে হিমালয়কে কল করে। ফোনের রিং বাজতে বাজতেই সাজিদ ভাবতে লাগলো কত দ্রুত সবকিছু ঘটে গেল। হ্যালো, কোথায় তুই? হিমালয়ের কণ্ঠে ব্যস্ততার ছোঁয়া। এই তো শপিং মলে আছে। সাজিদ সোজাসাপটা বলল, তুই নাকি পরশু যুক্তরাষ্ট্র যাচ্ছিস? এত বড় ব্যাপারে আমাদের কিছু জানাসনি? হিমালয় সামান্য বিরক্তি সুরে বলল, ব্যাটা, আমি নিজেই তো আর জানলাম, এত তাড়াহুড়োয় কিছু বলার সময় পাইনি। আচ্ছা, শুভ্রতা কি জেনে গেছে? হ্যাঁ, জানার পর দেখলাম মন খারাপ করে নিজের ঘরে চলে গেছে। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। হিমালয় নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ফোন রাখার পরেও সাজিদের মনটা খচখচ করতে লাগলো। এতদিন ধরে বন্ধুর সাথে কাটানো সময়গুলো, কথোপকথনগুলো সব যেন একটা হঠাৎ বিদায়ের খবরে স্তব্ধ হয়ে গেছে। হিমালয় বাড়িতে ফিরে এসে দেখলো পুরো পরিবার ড্রয়িং রুমে একসাথে বসে। বাবা, চাচা, তুষার, শীতল, সাজিদ, মা সবাই। তার হাতে শপিং ব্যাগ ছিল। ধীরে ধীরে ব্যাগগুলো সোফায় রেখে সে তাদের সামনে একটা সোফায় বসে পড়ল। তার শরীরে ভঙ্গি ছিল একদম সাধারণ, কিন্তু মনে একটা চাপ ছিল। পরিবারের সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল, যেন কোনো অজানা ব্যাপার ঘটতে যাচ্ছে। হিমালয় জানতো তার যাওয়ার সিদ্ধান্ত পরিবারের কাছে খুব একটা সহজ হবে না। তার ফ্লাইটের খবর আগেই জানিয়ে দেয়নি, কারণ সে নিজেও কিছুটা দ্বিধায় ছিল। এখন পরিবারের সামনে বসে থাকাকালে তার মনে হচ্ছিল যেন সবকিছু অসমাপ্ত, অমীমাংসিত। পরিবারের মধ্যে এক নীরব উত্তেজনা ছিল। হিমালয় সবার দিকে একভাবে তাকিয়ে বলল, তোমাদের সবার মুখের অবস্থা এমন কেন? আমি তো কয়েক বছরের জন্য যাচ্ছি না, মাত্র 1 মাসের জন্য। তুষার হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, মামি, 1 মাসের ব্যাপার তো বলতে বলতে কেটে যাবে। এর আগেও তো ও বাড়ি থেকে দূরে থাকতো, হোস্টেলে থাকতো। হিমালয়ের মা ধীরে ধীরে বলল, বলছিলাম সুব্রতা এখনো ঘর থেকে বের হচ্ছে না, ও অনেক মন খারাপ করেছে, ওর কাছে যা হিমালয়। তুষার তখন বলে বসলো, কেন ও মন খারাপ করবে কেন? হিমালয় কি ঘুরতে যাচ্ছে নাকি কাজে যাচ্ছে? এটা ওকে বুঝতে হবে, ও তো আর বাচ্চা না। শীতল তখন বলল, হ্যাঁ ভাইয়া, কিন্তু জানোই তো সুব্রতা এমনটাই, ওই এখনো বাচ্চাই। হিমালয় কোনো কথা না বলে নীরবে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে। তার মন ভারাক্রান্ত। তার সবার কাছ থেকে সমর্থন আশা ছিল, কিন্তু সুব্রতার অবস্থা দেখে তার ভিতরে কিছু একটা জমে গেছে। সে জানতো আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। সুব্রতার মন খারাপ, আর সে চাইছিল যত দ্রুত সম্ভব তাকে কাছে পেতে। এমন সময় হিমালয় মনে হচ্ছিল যদিও সে 1 মাসের জন্য যাচ্ছে, কিন্তু সুব্রতার সাথে সম্পর্কের অমীমাংসিত কিছু দিক ছিল, সেগুলো এখন মিটিয়ে নিতে চাইছিল সে। হিমালয় ঘরে ঢুকতে দেখলো সুব্রতা মোবাইল হাতে নিয়ে একমনে বসে আছে। তার চোখে গভীর মনোযোগ, যেন কিছু ভাবছে, তবে কিছুই বলছে না। হিমালয় ধীরে ধীরে ওর সামনে বসলো, ওর দিকে সোজা তাক। কিরে, রাগ করেছিস? হিমালয় বলল, কিন্তু সুব্রতা কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল ফোনের দিকেই। হিমালয় আরো কাছে এসে সুব্রতার হাত থেকে ফোনটা নিয়ে চুপচাপ রেখে দিল। তারপর তার গাল দুটো ধরে মৃদু করে নিজের দিকে টেনে আনে। কথা বলছিস না কেন? বেশি রাগ করেছিস? সুব্রতা চোখ বন্ধ করে, মুখ থেকে কথাগুলো বের হতে দেওয়ার আগেই বলল, তুমি অনেক পচা হিম ভাইয়া, তুমি একবারও আমাকে জানালে না, হঠাৎ করেই এত দূরে চলে যাচ্ছ আমাকে রেখে একা একাই। হিমালয় একটু ভ্রু কুচকে বলল, আরে বোকা,
আমি নিজে আজকে অফিস থেকে জানলাম আমার ফ্লাইট পরশুদিন। আর তাছাড়া আমি তো ট্যুরে যাচ্ছি না, কাজে যাচ্ছে। আর মাত্র 1 মাস, বলতে বলতে তো 1 মাস চলে যাবে। কিন্তু সুব্রতা কিছুটা ক্ষোভে বলল, তুমি কাজে থাকবে, তাই হয়তো তোমার কাছে 1 মাস বলতে বলতে চলে যাবে, কিন্তু আমার কাছে অনেকটা সময়। আমি কাজ শেষ করে যখন সময় পাবো তোকে ভিডিও কল করব। কথা তো আমাদের হবে, তাই না? সুব্রতা কিছুটা নাখোশ হয়ে বলল, তুমি তো ওখানে গিয়ে সুন্দর সুন্দর মেয়েদের দিকে তাকাবে, আমি তো আর থাকবো না ওখানে, চোখে দেখবও না। হিমালয় মুচকি এসে বলল, ধুর পাগলি, তুই সবসময় আমাকে নিয়ে এসব কেন ভাবিস? আমার ক্যারেক্টার এতটাই খারাপ? সুব্রতা বিরক্ত হয়ে বলল, না, কিন্তু ওই মেয়েরা তাকাবে, ওরা কথা বলার চেষ্টা করবে। হিমালয় একটু রেগে গিয়ে উত্তর দিল। তো আমি তোর সুযোগ দিব না তাদের। সুব্রতার মুখে একটা তৃপ্তির হাসি, কিন্তু তার মনে এখনো কিছুটা অস্বস্তি ছিল। হিমালয় সুব্রতাকে আরো কাছাকাছি টেনে আনলো। তার ঠোঁটে একটা হালকা হাসি, যেন তাকে আশ্বস্ত করার চেষ্টা করছে। শোন, এটা আমার ক্যারিয়ারের একটা ধাপ ভেবে আমাকে হাসি মুখে বিদায় দে। আর যাওয়ার আগে আমরা একটু ভালোভাবে সময় কাটাই। এসব রাগ অভিমান দূরে ঠেলে দিয়া। সুব্রতা নীরব হয়ে মাথা নিচু করেছিল, যেন তার মনের মধ্যে এক অনির্দিষ্ট অনুভূতি কাজ করছে। কিছুটা মনের জড়তা কাটিয়ে এসে বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই। হিমালয় একটু মুচকি এসে বলল, এই তো লক্ষ্মীটা। এরপর সে হালকা করে সুব্রতাকে তার বুকে টেনে নিল। সুব্রতা ধীরে ধীরে তার শরীরের সাথে মিশে গেল, যেন সেই মুহূর্তে সময় থেমে গিয়েছিল। দুজনের মাঝে যেন একটা অদৃশ্য বন্ধন গড়ে উঠেছিল, যেখানে কোনো কিছুই তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। হঠাৎ করে সুব্রতা মাথা তুলে হিমালয়ের গালে নরম এক চুমু দিল। হিমালয়ের ত্বক তার ঠোঁটের ছোঁয়া পেয়ে তীক্ষ্ণ এক শিহরণ অনুভব করলো, কিন্তু তার ইচ্ছে ছিল কিছুটা সময় ধরে সুব্রতার নরম ঠোঁটের ছোঁয়া অনুভব করার। তাই হিমালয় নিজের ঠোঁটজোড়া সুব্রতার ঠোঁটের কাছে নিয়ে আসলো। অধরের সাথে অধর মিশিয়ে দেওয়ার আগেই সুব্রতা নিজের হাত দিয়ে তার মুখ চেপে ধরে তাকে বাধা দিল। এখন না, চলো নিচে যাই, সবাই অপেক্ষা করছে আমাদের। হিমালয় একটু বিষণ্ণভাবে তাকালো। তার চোখে কিছুটা শঙ্কা ছিল, কিছুটা অবসাদও। কিন্তু সুব্রতার অঙ্গুলি চেপে ধরে সে জানতো এই মুহূর্ত তারা একে অপরকে বুঝছে। সেই বিশ্বাসই তাদের মধ্যে শক্তি এনে দেবে। আর এক নিঃশ্বাস নিয়ে সে মাথা নেড়ে বলল। সুব্রতা তখন এক লাজুক হাসি দিল, আর দুজনেই একে অপরকে এক মুহূর্তের জন্য চুপচাপ দৃষ্টি দিল। তারপর হাত ধরে নিচে নামলো।